গুড মর্নিং ফ্রেন্ডস। তো আজকে অনুপাত সমানুপাতের ক্লাস 1 শুরু করব। আজকে কয়েকটা অঙ্ক করব। তো আজকে অঙ্কের মধ্যে মধ্য সমানুপাতি কিভাবে বার করতে হয়, মধ্য সমানুপাতি কিভাবে বার করতে হয় সেটা আমরা দেখাবো। আর আগের দিন হয়েছিল সেটা হচ্ছে a is to b সমান যদি 1:2, b is to c সমান 3:4 এবং c is to d সমান 5:7 হয়, তাহলে a is to b is to c is to d সমান কত হবে? আগের দিন আমাদের এটাই হয়েছিল, এরকম ধরনের অঙ্ক। তো এটা আমরা কিভাবে বার করেছিলাম? a is to b সমান 1:2, এর নিচে লিখে দিলাম 1 আর 2। তারপরে লেখা রয়েছে b is to c, এখানে b is to c সমান 3:4, তাহলে এখানে 3 আর এখানে 4 লিখে দিলাম নিচে। তারপরে লেখা c is to d সমান 5:7, তাহলে c is to d সমান এখানে 5 আর এখানে 7 লিখে দিলাম। তো আমি বলেছিলাম যে ফাঁকা জায়গাগুলোই সবসময় সাইডে যেটা থাকবে সেটা দিয়ে পূরণ করতে। তো এটা দিয়ে পূরণ করে দিলাম। এখানে যেহেতু 4 আছে, তাহলে 4 এর সাইডে ফাঁকা জায়গায় 4 লিখে দিলাম। এখানে যেহেতু 3 আছে, তাহলে 3 এর সাইডে 3 লিখে দিলাম। 5 এর সাইডে 5 লিখে দিলাম, এখানেও 5 লিখে দিলাম। তো এইটা আমরা প্লেন কি করেছিলাম, এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ করেছিলাম আমরা। এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ করে যেটা হয়েছিল আমরা সেটাই লিখে দিয়েছিলাম সবগুলোর সঙ্গে। তো আমরা প্লেন আজকেও গুণ করে দেব। তো 4 দুগুণ 8, তাহলে এখানে গুণ করলে হয় 56, 7 8 56, এখানে হয় 40, এখানে হয় 15 দুগুণ 30, আর এখানে 15 15 কে 15, তাহলে 15:30:40:56। তাহলে আমাদের কি এটা কাটাকাটি যাচ্ছে? না, আপাতত কাটাকাটি এটা যাবে না, তাহলে এটাই হবে অ্যান্সার। তাহলে a:b সমান a:b:c:d সমান আমরা লিখতে পারি 15:30:40:56। প্রথমে 2 দিয়ে দেখি, 2 দিকে তো 15 কাটবে না, 3 দিয়ে 15 কাটবে, 30 কাটবে, 40 কাটছে না। তারপরে 4 দিয়েও কাটবে না, 30, তো কাটাকাটি যাবে না, এইভাবেই থাকবে যদি কাটাকাটি না যায়। যদি কাটাকাটি যায় আমরা কাটাকাটি করে এর সব থেকে যে ছোট রূপ আসবে সেটাই লিখে দেবো। তো এইটাই থাক। তো আগের দিন আমরা এই ধরনের অঙ্ক করেছিলাম, তো এটা মুছে দিই। তো আজকে আমরা বার করব কিভাবে মধ্য সমানুপাতি বার করতে হয়। তো মধ্য সমানুপাতি বার করার একদম ছোট শর্ট ট্রিক যেটা আছে, একদম শর্ট ট্রিক, কোনো কিচ্ছু ভাবার দরকার নেই। যদি এখানে এরকম দেয় যে 4 এবং 16 এর মধ্য সমানুপাতি নির্ণয় করো, মধ্য সমানুপাতি কত? যদি এরকম দেয় 4 এবং 16 এর মধ্য সমানুপাতি কত, তা আমরা এখানে চোখ বন্ধ করে লিখে দেবো √4 × 16, মানে এই দুটো গুণ করে দেবো। তাহলে এখানে 2 × 4 হয়ে যাবে, তার মানে এটার উত্তর হবে 8। তাহলে এর মধ্য সমানুপাতি হবে 8। এটা অন্যভাবে করে দেখি 8 আসে কিনা। তাহলে 4 এবং 16 এর মধ্য সমানুপাতি কত? তাহলে এর মধ্য সমানুপাতি আমরা ধরে নিই এক্স। এক্স না ধরলেও আমাদের হয়ে যাচ্ছে, এটা আমরা ধরি এক্স, এর মধ্য সমানুপাতিক ধরি এক্স। তাহলে 4:x:16, তাহলে এইটা তো মধ্য সমানুপাতি হয়ে গেল এক্স। তাহলে এটা কি লেখা যায়? 4/x লেখা যায় আমাদের, ইকুয়াল টু লেখা যায় x/16, x/16। তাহলে এখানে কোনাকুনি তো গুণ হয়, আমরা কালকে শিখেছি। তাহলে x² = 4 × 16। তাহলে এখানে কি লেখা যায়? x = √4 × 16। তাহলে এখানে
2 × 8, রুটের বাইরে যখন বার হবে তখন এরকম ভাবে তো আমরা বার করতে পারি, 2 × 2 × 4 × 4, তাহলে জোড়ায় জোড়ায় থাকলে একটা করে বেরোয় তো, তাহলে এখানে 2 × 4 বেরিয়ে আসবে বাইরে, তাহলে এক্স এর মান হয়ে যাবে x = 8। তাহলে এখানে কত ছিল 8, তাহলে এত বড় করার দরকার নেই, প্লেন আমরা এই দুটো রুটের মধ্যে দিয়ে গুণ করে রুটের বাইরে বার করব, তাহলে এর উত্তর যেটা হবে সেটাই মধ্য সমানুপাতি। তো মধ্য সমানুপাতি আমরা মোটামুটি বুঝলাম, এরপরে আর একটা মধ্য সমানুপাতি বার করবো আমি। যদি বলি 9 এবং 49-এর মধ্য সমানুপাতি কত? নয় এবং 49, তার মানে প্লেন এরকম রুট ওভার লিখে 9 × 49 লিখে দিলাম, দিয়ে এখানে 3 × 7 হয়ে গেল, তাহলে 21, তাহলে এর মধ্যে সমানুপাতি হয়ে গেল আমাদের 21। প্লেন এই দুটো আমাদের গুণ করে দিতে হবে। তো মধ্য সমানুপাতি কিভাবে বার করতে হবে, এরকম ধরনের অঙ্ক প্রচুর আসে পরীক্ষায়, আমরা মোটামুটি এটা বুঝলাম। তো এবার কিছু অঙ্ক শুরু করা যাক, যেগুলো খুব ইম্পর্টেন্ট অঙ্ক, যেগুলো পরীক্ষায় খুব আসে। তো অঙ্কগুলো আমি লিখে নিই আগে। হ্যাঁ, প্রথমে পিতা পুত্র আছে, পিতা ও পুত্রের এখানে আছে, তাহলে কি অঙ্কটা, পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত 11:4, তাহলে পুত্রের বর্তমান বয়স আছে 16, তাহলে পিতার বয়স কত? তাহলে আমাদের প্রথমে টার্গেট রাখতে হবে যে এখান থেকে 16, এই যে অনুপাত, এক অনুপাত আমরা সবসময় বার করবো, এক অনুপাত, এখানে 11 অনুপাত আছে, 4 আছে, তা আমাদের সবসময় টার্গেট থাকবে কি এক অনুপাত বার করা। এই এক অনুপাত সমান কত, এক অনুপাত সমান কত, প্রত্যেকটা অঙ্কে আমাদের টার্গেট থাকবে এক অনুপাত সমান কত। এটা যেমন 11 অনুপাত আছে আর 4 অনুপাত আছে, তাহলে আমাদের এখান থেকে বার করতে হবে এক অনুপাত। তাহলে এখানে কি বলে, পুত্রের বর্তমান বয়স 16 হলে, 16 বছর, এখানে একক থাকবে অবশ্যই, 16 বছর, তাহলে পুত্রের বর্তমান বয়স 16 বছর হলে পিতার বয়স কত? তাহলে এখান থেকে পিতা আর পুত্র, তাহলে এখানে পিতা 11 আর পুত্র হচ্ছে 4, পিতার কত আছে 11, দেখো পিতা আগে আছে, তাহলে এখানে অনুপাতের সময় যেটা আগে থাকবে সেটা হচ্ছে আগেরটা আগে, তাহলে পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত 11:4 যদি হয়, মানে পিতার হচ্ছে 11 অনুপাত আর পুত্রের হচ্ছে 4 অনুপাত এখানে, তাহলে এখানে আবার পুত্রের বর্তমান বয়স 16 বছর বলা আছে, তাহলে এখানে 4 অনুপাত সমান আমরা 16 বছর লিখতেই পারি, এখানে এই 4 অনুপাত সমান আমরা 16 বছর লিখতেই পারি, তাহলে এখানে আমি লিখি 4 অনুপাত সমান 16 বছর, তাহলে এক অনুপাত সমান আমরা সহজেই লিখতে পারবো 16/4 বছর সমান সমান 4 বছর। তাহলে এক অনুপাত সমান যদি 4 বছর হয়, এই এক অনুপাত সমান যদি 4 বছর হয়, তাহলে আমরা পৃথিবীর যে কোনো অনুপাত সমান আমরা বছর বার করতে পারবো। তাহলে এখানে আছে পিতার অনুপাত কত 11, পিতার কত আছে 11, তাহলে আমরা অবশ্যই এক অনুপাত সমান যদি 4 হয়, তাহলে 11 অনুপাত সমান কত হবে, 11 অনুপাত সমান হবে 4 × 11 সমান সমান 44 বছর। এটাই হবে অ্যান্সার। তাহলে পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত যদি 11:4 হয়, তাহলে পুত্রের তো 4,
তাই এখানে 4:16 লিখলাম। আবার পুত্রের বয়সও বলে দিয়েছে, পুত্রের বয়স 16 বছর। এটা যদি তোমরা ভালোভাবে বুঝতে পারো তাহলে মোটামুটি পিতা পুত্রের যে কোনো অনুপাতের অঙ্ক তোমরা অবশ্যই বুঝতে পারবে ভালোভাবে। তো তোমরা দেখো আরো কয়েকটা অঙ্ক আমি করাচ্ছি। তো এটা মুছে দিই আমি। দেখো, একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত 3:4:5 হলে ত্রিভুজের কোণ 3টি কি কি? তাহলে ত্রিভুজ একটা এঁকে নিই। মনে করো এটা 3, এটা 4, এটা মনে করো 5, 3:4:5 কোন তিনটির অনুপাত। এটা হচ্ছে অনুপাত কিন্তু। তাহলে আমি যদি এখান থেকে বার করতে পারি যে ত্রিভুজের টোটাল টোটাল এই যে কোণ এর মান কত, টোটাল কোণের মান আমরা জানি ত্রিভুজের কোণের সমষ্টি সমান কোণের সমষ্টি সমান 180 ডিগ্রি। 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি যদি হয় তাহলে মোট কোণের টোটাল অনুপাত তো আমাদের বলে দিয়েছে। তাহলে এটা আমরা প্লেন মোট কোণের অনুপাত, তো এটা তিনটি কোণের অনুপাত, তাহলে এইগুলোর সমষ্টি সমানই তো 180 হবে। এটা এটা আর এটা মিলেই তো হবে 180। তাহলে আমরা 3+4+5 সমান লিখতে পারি যে 5 আর 4 9 3 12। তাহলে 12, তাহলে 12 অনুপাত সমান আমরা 180 ডিগ্রি লিখতে পারি। তাহলে 12 অনুপাত সমান লিখলাম 180 ডিগ্রি। তাহলে এখানে 1 অনুপাত সমান আমরা লিখতে পারি 180/12। এবার কাটাকাটি করে দেবো আমরা, 12 কে 12 আর 5 12 60, 15। তাহলে 1 অনুপাত সমান 15 ডিগ্রি যদি হয় তাহলে আমাদের 3 অনুপাত 4 অনুপাত আর 5 অনুপাত আমরা সহজেই বার করে দিতে পারবো। তাহলে তিনটি কোণের মান কি কি হবে? তাহলে 3 অনুপাত সমান 3 ইন্টু এই 15 সমান সমান 45 ডিগ্রি। এটা যদি হয় তাহলে 4 ইন্টু 15 সমান সমান 60 ডিগ্রি। তারপরে যদি এই 5-এর এটা বার করতে হয় আমাদের, 5-এর এটা যদি আমাদের বার করতে হয় তাহলে এখানে 5 ইন্টু 15 সমান সমান 75 ডিগ্রি। তাহলে বোঝা গেল কিভাবে বার করব। যেহেতু আমরা জানি যে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 আর এখানে কোণ তিনটির অনুপাত বলে দিয়েছে, তাহলে অনুপাতগুলো যোগ করে 180 আমরা লিখেছি। লেখার পরে 1 অনুপাত সমান আমাদের বার করে ফেলেছি। 1 অনুপাত সমান 15 ডিগ্রি হয়েছে। তো 1 অনুপাত সমান যদি 15 ডিগ্রি হয় তাহলে 3 অনুপাত 4 অনুপাত 5 অনুপাত যত অনুপাতই হোক আমরা তো আরামে বার করে দিতে পারবো। তো প্রথমে আমাদের টার্গেট রাখতে হবে সবসময় 1 অনুপাত সমান কত যে কোনো অঙ্কে। তো এটা বুঝতে পেরেছো মোটামুটি। এটা মুছে দিই তাহলে। এবার দেখি কি অঙ্ক আছে। তো পরেরটা, হ্যাঁ এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। অঙ্কটা লিখে নিচ্ছি আমি আগে, অঙ্কটা আগে লিখে নিই। তো একটি বক্সে কোশ্চেন হচ্ছে তাহলে কি আছে, একটি বক্সে সমসংখ্যকটা মাথায় রাখতে হবে 1 টাকা, 1 টাকা
50 পয়সা এবং 25 পয়সা আছে, মোট 35 টাকা আছে এবং বক্সে মোট 35 টাকা আছে। তাহলে একটি বক্স, এই যে একটি বক্স থাকলো, তাহলে এই বক্সে আছে 50 পয়সা কিছুটা, এখানে আছে 1 টাকা কিছুটা, তা মনে করে 1 টাকা আছে, এখান থেকে এইটুকু আছে 50 পয়সা, আর এখান থেকে এইটুকু আছে 25 পয়সা। এত কিছু করা লাগে না, আমি জাস্ট বোঝাচ্ছি, বোঝানোর জন্য করছি। তো তো এটা আছে টাকায় আর এগুলো আছে পয়সায়। তো একটা পাত্রের মধ্যে টাকা আর পয়সা আছে। তো আমাদের প্রথম শর্ত কি ছিল? প্রথম শর্ত ছিল যে অনুপাতের অঙ্ক করার সময় ইউনিট সবসময় এক থাকবে। পয়সা হোক তাহলে সব পয়সা হবে, টাকা হলে সব টাকা হবে। তা আমাদের কোনটা করলে সুবিধা হবে? সব পয়সা করলে সুবিধা হবে না সব টাকা করলে সুবিধা হবে? তা আমরা এখানে অঙ্ক দেখতে পাচ্ছি যে পয়সা থেকে, টাকার থেকে পয়সাই করি আমরা। তাহলে বক্সে মোট আছে 35 টাকা সব মিলিয়ে। তাহলে এখানে 1 টাকা আছে, তাহলে 1 টাকা সমান 100 পয়সা, 1 টাকা সমান 100 পয়সা। তাহলে 1 টাকাটাকে আমরা 100 পয়সা করে নিলাম। আর 35 টাকা সমান 35 ইন্টু 100 পয়সা। যে টাকার সঙ্গে আমরা 100 গুণ করলেই তো সেটা পয়সা হয়ে যাবে। তো এখানে এরকম যদি অঙ্ক থাকে তাহলে সহজে আমরা লিখে দিতে পারি 35 টাকাটা উপরে যাবে, তাহলে আমরা পয়সাটা আগে লিখে নিলাম। এটা লিখলাম, লিখে প্রথমে ছিল 100 পয়সা, তারপরে আছে 50 পয়সা, যোগ করে দেবো 50 পয়সা, তারপরে আছে 25 পয়সা। তাহলে এখান থেকে কি হবে? 35 ইন্টু 100 বাই, এখানে যোগ করলে হয় 175। তাহলে এখানে প্রথমে 5 দিয়ে কাটি, 5 সাথে 35, 5 3 15, 5 5 25। সরি, এটা কাটাকাটিটা একটু ভালো করে করি তাহলে বুঝতে সুবিধা হবে এখানে। তাহলে এখানে 35 ইন্টু 100 বাই 175 হলো। তাহলে 5 দিয়ে আগে এটার কাটি, 5 20 100, আর 5 3 15, আর 5 5 25। তাহলে 35 এসে গেল নিচে। তাহলে 35 কেটে দিলাম, সমান সমান 20। তাহলে সমসংখ্যক বলেছে, সমসংখ্যক 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সা আছে। তাহলে আমি অপশান যদি এরকম থাকে, ভালো করে দেখো, 20 একটা, 22 24 আর 26। তো এরকম যদি থাকে, তা আমাদের তো অ্যান্সার 20 আমরা এখন জানি, কিন্তু আমরা যদি জানতাম না 20 হয়, তা প্রথম অপশান যদি 20 থাকে আমরা অপশান টেস্ট করে অঙ্কটা করতে পারি। 20টা সমসংখ্যক থাকবে তো, 1 টাকা বলেছে, 50 পয়সা বলেছে, 25 পয়সা। তো যদি 20টা থাকে তাহলে কি 35 টাকা হবে? আমরা দেখে নিই। তাহলে এখানে 20 দিয়ে প্রথমে, 20টা 1 টাকা মানে হচ্ছে 20 টাকা, 20টা 50 পয়সা মানে কত? 10 টাকা, আর 20টা 25 পয়সা মানে তো 5 টাকা। আমরা জানি কিভাবে হয়। 20টা 25 পয়সা মানে 25 ইন্টু 20 সমান সমান 500 পয়সা। 500 পয়সা থেকে আবার টাকায় যদি কনভার্ট করি তাহলে 100 দিয়ে ভাগ করতে হবে, সমান সমান 5 টাকা হয়ে যাবে তখন। তাহলে এইভাবে আছে টাকা। প্রথমে যেটা থাকবে তার সঙ্গে আমি 25 পয়সাটার সঙ্গে 20 গুণ করে দিয়ে 500 পয়সা করে দিলাম, করার পরে 100 দিয়ে ভাগ করে 5 টাকা আসলো। তাহলে এভাবেও যদি করি আমাদের উত্তর হবে 35 টাকা। তাহলে এক্ষেত্রে অপশান টেস্ট করা একটু বড় হয়ে যাচ্ছে, তো আমরা এইভাবেই করব, এটা সহজ পদ্ধতি। 35 ইন্টু 100 বাই, এগুলো সব যোগ করে দেবো, কিন্তু যোগ করার আগে মনে রাখতে হবে যে টাকাটাকে আমরা পয়সা করে নেবো, টাকাটাকে পয়সা করে নেবো, কারণ ইউনিট সবসময় এক থাকবে। তো এটা মোটামুটি বোঝা গেল। এটা মুছে দিই। তো আজকে এই পর্যন্তই থাক।
নেক্সট ক্লাসে আবার দেখা হবে।